তারপর আমি আন্দোলন করতে করতে অনেকটা সামনে চলে যাই। এত ভিড়ের মাঝখানে আসলে খেয়াল করতে পারি নাই যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। তো কিছুক্ষণ পর পর আলাদা হয়ে গেলেও আমরা ফোন দিচ্ছে মুগ্ধ বা আমি মুগ্ধকে ফোন দিচ্ছি। তো একবার আন্দোলন করতে করতে কি হয়, একটা পানির ট্যাঙ্ক ছিল, পানির ট্যাঙ্কটা আসলে শিল্ড হিসেবে ব্যবহার করে ৩ থেকে ৪ জন যারা থানার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমি ওদের মধ্যে ছিলাম। বসে বসে আগাচ্ছিলাম আর বাকিরা সবাই পিছনে ছিল, কারণ পুলিশ কন্টিনিউয়াস স্প্রিন্টার মারছিল। তো ওইটা যখন ওটা রোল করে করে ট্যাঙ্ক রোল করে করে যাচ্ছিলাম, তখন সাডেন আমাদের পায়ের ঠিক কাছাকাছি একটা টিয়ারশেল মারে পুলিশ। মানে যেহেতু স্প্রিন্টার লাগতেছে না, বাট ধোয়া তো আর আটকানো যাচ্ছে না। টিয়ারশেল মারার পরে ওই টিয়ারশেলের ধোঁয়ায় পিছনে সব অন্ধকার হয়ে যায়। তখন পিছনে ঘুরে দেখি যে আসলে কেউ নাই, আর আমরা একদম থানার কাছাকাছি চলে আসি, সামনে সব পুলিশ আর একটা ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কটা। তখন একদম দম বন্ধ হয়ে যাচ্ছিল, চোখ জ্বলতেছিল। ঠিক ওই মুহূর্তে ওই ধোঁয়ার ভিতরেই নিঃশ্বাস বন্ধ করে দৌড় দিয়ে আসি। মেন রোডে আসার পরে আমি দেখছি যে আর মানে দাঁড়ানোর মতো অবস্থায় নাই। তখন সাথে সাথে আমি ফার্স্টে মুগ্ধকে কল দিছি যে তুই কই, তাড়াতাড়ি এই পাশে আয়, আমার তো অবস্থা খারাপ। ও তখনই দৌড়ে আসে, দৌড়ায় মেন রোডের সামনে আসে, আমির কমপ্লেক্সের এখান থেকে আমাকে রিসিভ করে আবার পিছনে নিয়ে আসে। তখন ফার্স্ট ওর হাতে আমি দেখি যে একটা পানির কেস আছে এক হাতে, আরেক হাতে হচ্ছে কিছু বিস্কিট আর রুটি কিনছেও, সবাইকে দিচ্ছে। তখন আমার বলতেছে যে তুই এত সামনে বারবার কেন গেছিস, তোরে বারবার না বলতেছিস যাইস না যাইস না, এত সামনে গেছিস, এখন দেখ কী অবস্থা, পিছনে তুই এইখানে আমার সাথে পানি দে সবাইকে, আমার সাথে থাক, তোরা এত সামনে যেতে হবে না, আবার পরে আমরা সিচুয়েশন বুঝে আগাবো। তখন তো যেহেতু সিচুয়েশন খারাপ ছিল, ওর সাথে সাথে একটা আগুনের ওইখানে নিয়ে যায়। আগুনের ওইখানে আমরা নিঃশ্বাস নিচ্ছিলাম, মানে আগুনের জন্য আগুনের সামনে আসলে শ্বাস নিয়ে যায়, মানে তিয়াস আসলে মনে হচ্ছিল এই জায়গাটা ব্লক হয়ে গেছে। তখন মুগ্ধ, আমি, জাকির তিনজনই পিছনের দিকে আগে আসি। ওই মুহূর্তে মুগ্ধ তখন বলছিল যে পানি লাগবে, পানি পানি লাগবে পানি। তো ওর যেহেতু 2 হাত ব্লক ছিল, ও 2 হাত দিয়ে এটা নিয়ে হাঁটতেছে আর বলতেছে, আর পিছন থেকে দেখবেন যে কালো টি শার্ট পরা আমি ওর ওই ব্যাগ থেকে পানি বের করে সবাইকে দিচ্ছি। এভাবে আমরা আগাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে পেছন থেকে জাকির একটা ভিডিও করছে মুগ্ধর ফোন নিয়ে, এটা আমরা জানতাম না। তখন হচ্ছে জাকির এই ভিডিওটা করে, যেটা আসলে ভাইরাল হয়ে যায়। আর যারা চাচ্ছিল, আমি ওর ব্যাগ থেকে বের করে সবাইকে দিচ্ছিলাম। ওর 2 হাত ব্লক ছিল আর ও হাতে বিস্কিট আর রুটি নিয়ে পানি নিয়ে হাঁটছিল। এভাবে আমরা আগাচ্ছিলাম। তারপর কিছু দূর সামনে আসার পরে এই যে আপনার ক্রিসেন্ট হাসপাতাল ঠিক আগে প্রিয় প্রাঙ্গণ একটা বিল্ডিং ছিল, ঠিক ওই জায়গাটাতে, ওইটার সামনে এসে আমরা তখন চিন্তা করলাম যে না, যেহেতু অনেক বেশি ক্লান্ত, কিছুটা সময় বিশ্রাম নেই, এবং ভিতরেই ছিলাম, আমরা একটা সেফ জোনে থাকার ট্রাই করছিলাম, এই জন্য এখানে এসে আমরা বসি। তখন কথা বলছিলাম আমরা। হঠাৎ করে কিছুক্ষণ পর একদম শুরুতে ছিল জাকির। মেইন রাস্তা থেকে যদি ভিতরের দিকে আসা শুরু করি, প্রথমে ছিল জাকির, তারপর মুগ্ধ, তারপর আমি 3 নাম্বারে ছিলাম। আমি ফোন ইউজ করছিলাম, বসে কথা বলছিলাম, আমরা আন্দোলন নিয়ে কথা বলছিলাম, ছাত্রলীগের ভূমিকা কী, প্রশাসনের এখানে ভূমিকা কী, আসলে কী করছে প্রশাসন, বা সরকারি বা কেন একটা যৌক্তিক আন্দোলনে কেন এই ধরনের একটা হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই সব কিছু বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি, হঠাৎ করে মেইন রাস্তা থেকে অনেক শিক্ষার্থী একসাথে দৌড়ে আসতেছে। সবাই যখন দৌড়ে আসতেছে, আমরা তখন একটু ভয় পেয়ে যাই যে কী হলো। একবার চিন্তা করি যে দৌড় দিব কিনা, কিন্তু এই জিনিসটা বারবার না কন্টিনিউয়াস হচ্ছে, কখনো ছাত্ররা আগাচ্ছে, কখনো পুলিশ আগাচ্ছে, একটা ধাওয়া পাল্টা ধাওয়ার মতো। তখন জাকির যেহেতু প্রথমে ছিল, ও উঠে দাঁড়ায় হাঁটতে হাঁটতে একটু পিছনে চলে যায়। আমি আমার ফোন ইউজ করছিলাম, আমি তখন ওই জায়গাতেই বসা। আর মুগ্ধ তখন হচ্ছে বেশ কিছু গুলির শব্দ হয়, তখন মুগ্ধ হঠাৎ করে দাঁড়ায় যায়। দাঁড়িয়ে ও হচ্ছে দেখার চেষ্টা করছে যে মেইন রোড থেকে কী হচ্ছে, যে কেন সবাই দৌড়ে আসছে। তো আমি তখনও ফোন ইউজ করছি, হঠাৎ করে দেখলাম যে প্রচণ্ড বেশি শব্দ হচ্ছে। ওই মুহূর্তে আমি উঠে ঠিক দৌড় দিই। দৌড় দেওয়ার সাথে সাথেই পিছন ঘুরে 2-3 কদম যাওয়ার পরে পিছন ঘুরে দেখি যে মুগ্ধ পড়ে আছে। ও যে গুলি লেগে পড়তেছে, এই সিচুয়েশনটাও আমি দেখার সুযোগ হয়নি। আমি জাস্ট 2-3 কদম যাওয়ার পরে দেখি যে মুগ্ধ মাটিতে সেজদা যেভাবে দেয়, ঠিক ওই পজিশনে দাঁড়ানো ছিল, তো ওইখান থেকে ডিরেক্ট পড়ে গেছে, সেজদার মতো করে পড়ে গেছে। ও হচ্ছে আমার দিকে তাকায় আছে, চোখ দুইটা খোলা, আর মেয়েরা যেখানে টিপ পরে কপালে ঠিক এই জায়গাটাতে একটা ছোট্ট ফুটা, কিন্তু এত বেশি রক্ত, পুরো রাস্তা রক্তে মানে ভেসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে প্রথম যেটা বলি যে গুলি খাইছে, এটা বলার পরে জাকিরকে আর দেখি নাই। 2-3 কদম আমি কেন পিছাচ্ছিলাম আমি বুঝতেছিলাম না। 2-1 জন শিক্ষার্থী ছিল, ওনাদের সাহায্য নিয়ে প্রথমে হচ্ছে মুগ্ধকে তুলি। অনেক ভার হয়ে গেছিলো, মনে হচ্ছিল যে অনেক বেশি ভার হয়ে গেছে, ওকে তোলা যাচ্ছে না। তোলার পরে কিছু দূর যাওয়ার পরেই একটা রিক্সাওয়ালা মামা দৌড়ে আসছে, মামা আমার রিক্সায় তোলেন। তখন কয়েকজন হেল্প করলো, আমি মুগ্ধকে কোলে নিয়েই রিক্সায় উঠছি। কিন্তু আর মুগ্ধর শরীর থেকে এত বেশি রক্ত বের হয়েছে, আর সম্পূর্ণ আমারও শরীর মেখে গেছে, শরীর একদম পিচ্ছিল হয়ে গেছে, দুজনের শরীর লেগে যাচ্ছে, বাট কোনোভাবেই গ্রিপ করতে পারছি না। গালের এই পোর্শনটা দিয়ে ওর কপালে চাপ দিয়ে রাখছিলাম, যাতে মানে ব্লাড কোনোভাবে অফ করা যায়। কিন্তু পরে একটা ভিডিওতে দেখতে পাই যে ওর মাথার এই পিছনের এত বড় অংশ পুরোটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে গেছে। রুমে রাখার পরে আমি আসলে আর সেন্স ছিল না, আমি সেন্স
জানতে পারছি ডাক্তারের কাছে। তো ওকে ওইখানে রাখার পর পড়েছিলাম। আমি যখন মানে সেন্স আসে তখন দেখি যে আমি ইমার্জেন্সি রুমের ঠিক এক কোনায় একটা নিচে বসে আছি। আমার সম্পূর্ণ শরীর তখনও রক্তে মাখা। তো একজন ডাক্তারের ডিউটিরত ডাক্তার আমাকে হচ্ছে ওর আইডি কার্ডটা দেখাচ্ছে, বিওপির আইডি কার্ডটা। এখানে বলতেছে যে উনি কি আপনার পরিচিত? পরে বললাম যে হ্যাঁ, আমার পরিচিত। তখন উনি বলতেছে যে উনি আমার কিছুক্ষণ দেখে বলতেছে যে ঠিক আছে, আপনি হচ্ছে সমস্যা নাই, ওর বাসায় কাউকে যোগাযোগ করে বলেন যে আসতে একটু তাড়াতাড়ি। তখন আমি বললাম যে কী হয়েছে? বলে সমস্যা নেই। তখন আমি ফার্স্ট স্নিগ্ধকে কল দিই, স্নিগ্ধকে কল দিয়ে আসতে বলি। স্নিগ্ধ তখন চলে আসে কিছুক্ষণের মধ্যে। তারপর স্নিগ্ধরে বললাম যে মুগ্ধ গুলি লাগছে। আমরা বুঝতে পারিনি যে মুগ্ধ মারা গেছে, কিন্তু মুগ্ধ তখনই মারা গেছে। আমরা এটা তখন বুঝিনি। ওর পুরো মাথা হচ্ছে ব্যান্ডেজ করে ফেলছে ডাক্তাররা। ব্যান্ডেজ করে ও বেডে শুয়ে আছে, আর হচ্ছে চোখটা অর্ধেক খোলার মতো শুয়েছে। তো আমরা ভাবলাম যে ও যেহেতু আহত হয়েছে, মাথায় গুলি লাগছে, রক্তও গেছে অনেক, হয়তো রেস্ট নিচ্ছে বা এখনও জ্ঞান আসে নাই বা ডাক্তার কোনো ইনজেকশন দিয়ে রাখছে। মানে এটা আমাদের কোনোভাবেই বিশ্বাস হওয়ার মতো না যে যার সাথে একসাথে ভাত খাইলাম, যার সাথে একসাথে আসলাম, মানে সারাদিন একসাথে আড্ডা দিচ্ছি, খেলতেছি, স্কুল পড়লাম একসাথে এতগুলো বছর, ট্যুর যাচ্ছি, 2 দিন পরে আমরা ট্যুরে যাব। 22 তারিখে আমাদের টাঙ্গর হরে যাওয়ার কথা ছিল, আমাদের বোটও বুকিং করা ছিল। আমি, স্নিগ্ধ, মুগ্ধ আমরা সবাই যাব, সব কিছু প্ল্যানিং করা ছিল। আমি আর মুগ্ধ বসছিলাম, তখন একজন ডাক্তার এসে বলতে ওনার তো আর পালস পাওয়া যাচ্ছে না। যখন এইটা বলে, এটা আসলে আমরা কোনোভাবেই বিশ্বাস করি নাই। তখন স্নিগ্ধ চিৎকার দিয়ে বলতেছে যে না না, আরেকবার দেখেন একটু প্লিজ, আরেক কান্না করে বলছে প্লিজ আপনাদের পায়ে ধরে আরেকবার দেখেন কি হয়েছে। তখন উনি হচ্ছে আমাদের সামনে আবার ইসিজি করে আমাদেরকে দেখে। তখন ফার্স্ট স্ক্রিনে দেখি যে একটা স্ট্রেট লাইন যাচ্ছে, কোনো হচ্ছে হার্টবিট নেই। তখন আসলে আর মানে নিশ্চিত হওয়ার কিছু বাকি থাকে না। কোনো ফ্রেন্ডও নাই, কন্ট্যাক্টও করতে পারতেছি না এই সিচুয়েশনে, আর কেই বা বের হয়ে এই পরিবেশে আসবে। তখন ওর চাচা ছিলেন, ওর চাচা আসছে। তারপর একটা ফ্রিজিং অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে আমরা ওর চাচার বাসায় যাই। সেইখানে যেয়ে ওকে নিয়েছিলাম আমরা সারা রাত। আমি, স্নিগ্ধ ছিলাম, আর কিছু ফ্রেন্ডরা ছিল। আরেকটা বাজে সিচুয়েশন ছিল যেটা যে মানে কবর দেওয়ার জন্য আমরা কোনোভাবে কবর খুঁজে পাচ্ছিলাম না। কবর দেওয়ার জন্য পুলিশের একটাই কথা, সব কবরস্থানে ডিক্লারেশন দিয়েছে যারাই মারা যাবে এই আন্দোলনে তাদেরকে এইভাবে কবর দিতে দেওয়া হবে না, তাদের কাছে নিতে হবে। হয়তো তারা লাশ গুম করতেছে, অথবা তারা হচ্ছে তাদের মতো করে একটা ডেট ডিক্লেয়ার করবে, যেটা আবু সাইদের ক্ষেত্রে হয়েছে। এই জিনিসটাতে আমরা কনফার্মেশন ছিলাম যে এই ধরনের কোনো একটা ঝামেলা হবে। বিকজ আমাদের চোখের সামনে এই যে পূর্ব থানার সামনে সাদা এপিসি দিয়ে যে একটা ছেলেকে গাড়ি চাপা দিয়ে মারছে, আপনারা দেখছেন লাশটা পড়েছিল, এই লাশটাকেও তারা গুম করে ফেলছে আমাদের চোখের সামনে। এই জিনিসটা আমি কিছুক্ষণ গেছি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবেই পুলিশের হাতে মুগ্ধর লাশ আমরা দিতে দিব না। যা কিছু হবে এমনিই হবে, বিচার পাই না পাই, বাঁচুক মরুক, কিন্তু আমরা পুলিশের হাতে দিব না। একটা মানে ঘৃণা কাজ করতেছিল ওদের প্রতি। তখন হচ্ছে আমরা তো মানে ছোট ছিলাম, সবাই আশেপাশে আরও ফ্রেন্ডরা আসছে, সবাই খোঁজাখুঁজি করতেছিলাম। আমরা ফোনে কন্ট্যাক্ট করে জানতে পারছি যে উত্তরা 4, এই যে ওর দাদাদের কবর ছিল উত্তরা 4 নম্বর সেক্টরে। ওইখানেও আমরা বেশ কয়েকবার রিকোয়েস্ট করছি, কিন্তু ওনারা কোনোভাবেই পুলিশের এনওসি ছাড়া আর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া কবর দিতে দিবে না। আর ওইখানে যাওয়া মানে তো মুগ্ধকে হারানো, শেষ বডিটাও আমরা পাবো না। তখন আমরা বলছি যে না, এটা করবো না কোনোভাবেই। আমরা লাশ নিয়ে আমরা নিজেরা পার্সোনালি নিজেরা খুঁজে খুঁজে যেয়ে বলছি, কেউ দেয়নি। তখন হচ্ছে উত্তরা কামারপাড়া বামনাটে একটা কবরস্থান, যেখানে আমরা পারমিশন পাইছি যে হ্যাঁ, এখানে এই ধরনের কোনো ডকুমেন্টেশন ছাড়াও একজন স্বাভাবিক মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া যাবে। তখন আমরা ওইখানে কবর দিতে আসলে সক্ষম হই। ওইখানে ওর বাবা মা সকালেই চলে আসছে। আর বৃহস্পতিবার ছিল 18 তারিখ, শুক্রবার দিন জুম্মার নামাজ আমরা 14 নম্বর সেক্টরে পড়ি। তারপরে হচ্ছে আমরা জুম্মার নামাজ শেষ করে ওর জানাজা পড়ে তারপর ওকে কবর দিই। যেরকম একটা স্বপ্ন আশা নিয়ে আমরা এই আন্দোলনে এসেছিলাম যে দেশের একটা সংস্কার হবে, দেশের মানে ভালো একটা কিছু আমরা পাবো, সেরকম থেকে যে প্রথম যে বিষয়টা আমাদের মানে কাম্য ছিল যে যারা আহত হলো, যারা নিহত হলো, তাদের বিচারটা অবশ্যই নিশ্চিত করা উচিত ছিল, কিন্তু সেই বিচারের বিষয়ে অগ্রগতি আমরা পাইনি। এমনকি আপনারা জানেন কি না যে 18 তারিখ মুগ্ধ মারা যায়, 19 তারিখ পুলিশ এসে এই জায়গার সব সিসি ক্যামেরা ফুটেজ যা ছিল সব নিয়ে যায়, আমরা কিচ্ছু পাই নাই। তারপরে হচ্ছে স্নিগ্ধর যে বড় ভাই দেপ্ত ভাইয়া, আমরা আরও বেশ কয়েকজন মিলে এখানে ঘোরাঘুরি করে অনেককে রিকোয়েস্ট করে পারমিশন নিয়ে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা ফুটেজ কালেক্ট করি, এবং এইসব সিসিটিভি ক্যামেরা ফুটেজ নিয়ে আমরা টাইমিং সহ একটা ভিডিও ফুটেজ বের করতে পারি যে আসলে কীভাবে গুলি হয়েছিল। সম্ভবত উনিই গুলিটা করেছিলেন, একজন পুলিশ সদস্য সামনে এসে আমির কমপ্লেক্সের সামনে দিয়ে গুলি করে। বেশ কিছু ফুটেজ আমরা কালেক্ট করি। এগুলো প্রশাসনের কাছ থেকে কোনো আসলে আমরা সহযোগিতা পাইনি, সম্পূর্ণ নিজ উদ্যোগে এগুলো আমরা কালেক্ট করি। এগুলো কালেক্ট করে আমরা হচ্ছে যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে দিই। চিফ প্রসিকিউটর যিনি ছিলেন ওনার সাথে আমরা কথা বলি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন যে আসলে এইগুলোতে সময়ের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের
কার্যকলাপ উনি করছেন বা এই ধরনের বিষয়গুলো বলছেন, কিন্তু আসলে বিচারের যে অগ্রগতি যেটা দৃশ্যমান হওয়ার কথা, এমন কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। যে বিষয়টা নিয়ে আসলে আমরা সম্পূর্ণ আশাহত। একজন সাধারণ নাগরিক হিসেবে তো আমাদের অতটুকু ক্ষমতা নেই যেটা প্রয়োগ করে আমরা সম্পূর্ণ বের করে আনতে পারবো। তো প্রশাসনের যেহেতু সেই ক্ষমতাটা আছে, তারা কেন এভাবে আসলে মানে সময় কেমন করছে এই বিষয়টা আমাদের জানা নেই।